নমস্কার। এ রাজ্যের 5টি সমস্যার মতো বেকার সমস্যা অন্যতম। বলতে পারেন বেকার সমস্যার সমাধানে সরকার কতটা আন্তরিক, সরকার কি উদ্যোগ গ্রহণ করছে সেই বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, কেউ পক্ষে থাকবেন কেউ বিপক্ষে থাকবেন। তবে আজ বা বলতে পারেন 24 ঘন্টা আগে দুটো প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন সেখানে বাতিল করা হয়েছে। হঠাৎ করে কেন বাতিল করা হলো বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে, উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এক টিআইটির যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করার কথা ছিল টিপিএসসির মাধ্যমে, সেই প্রক্রিয়া বাতিল হলো। ত্রিপুরা বিধানসভায় যারা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা নেওয়ার নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশান ছিল সেটাও বাতিল করা হলো। সেদিক থেকে দুটো বিষয় যেমন আলোচনার মধ্যে রয়েছে এবং তার পাশাপাশি আজ সকাল থেকে আগরতলাতে বেকারদের আনাগোনা ছিল, যারা চাকরি প্রত্যাশী তাদের আনাগোনা ছিল। ফায়ার সার্ভিসের নিয়োগ প্রায় 3 বছর ধরে হচ্ছে না, কি হচ্ছে, কর্তৃপক্ষ কি ভাবছেন, কর্তৃপক্ষের কাছে কি আপডেটস ডাটা রয়েছে, সেই বিষয়গুলো জানতে যারা চাকরি প্রত্যাশী ফায়ার সার্ভিসের যারা ফায়ারম্যান এবং চালক হিসাবে নিযুক্তির আবেদন করেছেন বা পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছিলেন, তারা আজ আগরতলায় জড়ো হলেন ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের সামনে। তারপর পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ লাইনে। যা ব্যবস্থা পুলিশ নেওয়ার কথা সেই ব্যবস্থাই পুলিশ নিয়েছে। এদিক থেকে আমরা রাজ্যের কয়েকটি বিষয় যেমন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি প্রতিদিন, ঠিক তেমনি চাকরি নেই বাতিল নিয়োগ প্রক্রিয়ায় কয়েকটি বিষয় নিয়ে যেমন কথা বলবো, ঠিক তেমনি ফায়ার সার্ভিসের যারা চাকরি প্রত্যাশী তাদের কি ভবিষ্যৎ, তাদের কি হবে, সত্যি সত্যি নিয়োগ হবে কি না। গত কয়েক বছর ধরে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এখনও চলছে, সেদিক থেকে মেগা নিয়োগ প্রক্রিয়া সত্যি সত্যি সম্পন্ন হবে কিনা, চাকরি প্রত্যাশী বেকারদের আশা পূরণ হবে কিনা, নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সরকার আন্তরিক হবে কিনা, সরকারের উদ্যোগ জারি থাকবে কিনা, এমন কয়েকটি প্রশ্ন যেমন রয়েছে, ঠিক তেমনি এই কয়েকটি বিষয়ের পাশাপাশি আপনাদের কথাও রয়েছে, আপনারা কথা বলবেন। তবে কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, নিজের বক্তব্যই রাখবেন এবং স্বাভাবিকভাবে নিজের বক্তব্য রাখার পাশাপাশি অন্যের বক্তব্য নিয়ে কোনোভাবে কোনো মতামত করবেন না। আপনাদের নিজের মতামতই সেখানে গুরুত্ব, সেদিক থেকে আপনারা প্রত্যেকে কথা বলবেন। আমরা একবার শুনি সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে। আজ বামপন্থী ছাত্র যুব সংগঠন সরব হয়েছে, প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছে, রাজধানীতে প্রতীকী অবরোধ কর্মসূচি সংগঠিত করেছে, বেকার ইস্যু সহ নানা ইস্যুতে কথা বলেছেন। বেকাররা চাকরি প্রত্যাশীরা রাজধানীর বুকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা কয়েকটি কথা শুনি। এই তো গত 2022-এ মে মাসের দিকে আমরা ফায়ার সার্ভিস নিমাজি থেকে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল। আমরা তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে ফিজিক্যাল সুস্থভাবে হয়েছে। তারপরে নেক্সট ইস্যুতে 2023 জানুয়ারি মাসে 8 তারিখে রিটেন এক্সাম হয়েছে। তারপরে আজকে 2 থেকে 2.5 বছর 3 বছর যাব দিয়েছে। বাকি যে বাইবার প্রসেস এবং ফাইনাল মেরিট লিস্ট আউটকাম ওইটার কোনো খবর নেই, কোনো কিছু নেই। আমরা অনেকবার সেক্রেটারি সিএমের সাথে দেখাশোনা করতে কথা বলছি, তারপর কোনো পারমিশন পাইছি না। অ্যাপ্লিকেশন দিয়েছি আমরা ফায়ার সার্ভিসে ডিরেক্টর সাহেবের সাথে 5-6 বার দেখা করেছি, কোনো কিছু হয় না। এই ইলেকশন কালকে ওইটা ভোট চেঞ্জ দিয়েছে, একটা বোর্ড আসলো ভোটটাও চেঞ্জ দিয়েছে, কোনো আপডেট পাইতেছে না। স্যার আমরা কী করতাম? আমরা তো ইলেকশনে আমরা যে ভোট দিই এখন রানিং গভর্নমেন্টে, ওইটা তো আমরা কী লেগে দিই জব, আমরা জবে আমরা ফ্রেশার্স আছি, আমরা জবের লেগেই আশাবাদী, তাহলে কিন্তু আমরা সবসময় বিভিন্ন গভর্নমেন্টের উপর আশাবাদী রেখে তো আমরা কিন্তু আমরা কতটা ধৈর্য রাখতে পারবো, কতটা আমরা ধৈর্য ধরে রাখতে পারবো। 3 বছর যাবো হয়ে গেছে কাজ। একজন বেকারকে আসলে এই করতে পারবো যে কুতুরা বাড়িতে ফাঁসতেছে না, ওই জিনিসটা 3 বছর যাবো দিলে সেটা কি চাও আমরা চাইছি যে আচ্ছা আমরা 6 তারিখ মে মাস 2022 ইন্টারভিউ নেওয়া হয়েছে, এক্সামগুলো দেওয়া হয়েছে, এখনও আমাদের কোনো কিছু দেওয়া হয়নি। তার জন্য আমরা আজকে সবাই মিলে ডেপুটেশন দেওয়ার জন্য আগরতলা। কবে নেওয়া হয়েছিল ইন্টারভিউ? প্রায়। হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। চাকরি নেই বাতিল নিয়োগ প্রক্রিয়া, এটা আপনাদের আমি আগে নিউজটা দেখেছি, মানে মহাকরণেরও চাকরি বাতিল, ইয়েরও আপনার গেলের তাদেরও চাকরি বাতিল। দেখুন, একটা মন্ত্রীর নিচে যদি পেনশনে যায় তারকে চাকরি দেবে, তার যদি রিঅ্যাপয়েন্টমেন্ট বারবার প্রতি বছর হতে থাকে ছেলেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বানিয়ে দেওয়া যেতে পারে। তাহলে কলেজের শিক্ষক নেই, প্রফেসর নেই, তাদেরটা বাতিল করলো, করে দেওয়া হলো। এইগুলি বাতিল যদি হয় তারা তো
শুধু যদি তাদের নিজের স্বার্থটাই সিদ্ধি করার চেষ্টা করে, তাহলে তো বেকাররা কোথায় যাবে বলুন তো দেখি? এই রাজ্যে বেকাররা তো বিভিন্ন পদ, বিভিন্ন দপ্তরের পোস্টগুলি খালি পড়ে আছে। আগে তো আমার ভাবতে হবে যে আমি তাদেরকে চাকরি দেব। আমি যদি একটু পিছনে দিয়ে যাই, যখন সুধীর মজুমদার মুখ্যমন্ত্রী ছিলেন, উনি তো চেষ্টা করেছেন, উনি অপারেশন চাকরি দিয়েছেন। এখন তো আমাদের যে মুখ্যমন্ত্রী মানিক শাহ, প্রফেসর মানিক শাহ, উনি তো চেষ্টাই করছেন না। উনি তো সেন্ট্রালের কাছে বলতে হবে যে আমি চাকরি দেবো, ফান্ড আনতে হবে, ফান্ড এনে চাকরি তাদেরকে দিতে হবে। এখন চাকরি প্রক্রিয়া আমি নেব, তারপর আমি বাতিল করে দেবো, এদেরকে এই যে আশাটা, এই যে অবারিশ হয়ে যাওয়াটা, এই রাজ্যের সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়। আমরাও বুঝি সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়। এই রাজ্যের শিল্প শিল্প আনা দরকার, কিন্তু কে করবে? তারা তো তাদের নিজস্ব নিয়েই তারা ব্যস্ত। তাদের তো এইখানে যুবক যুবতীদের কথা চিন্তাই করছে না, এবং উপজাতিদের কথাও চিন্তা করছে না। আপনি দেখুন, কিছুদিন আগে 124 জন নেওয়া হবে, 500 বছর আগেই ভাগ করে দেওয়া হলো। কি কারণে ভাগ হলো জানি না আমরা, কিন্তু তারা কিন্তু প্রস্তুতি নিয়েছিল পরীক্ষার জন্য রবিবার দিন। হ্যাঁ, এগুলি তো তারা করছে এভাবে এভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে 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 তারা বছরের পর বছর আজকে মানে চলে আসছে। এইভাবে তো তারা জীবনটা তো অদৃষ্ট হয়ে যাবে। তারা তো অনেক আশা করে, তারা তাদের দলেরও কাজ করেছে। তারা যদি শেষ পর্যন্ত কিছুই না পায়, আর ওদের সুখ স্বাচ্ছন্দ্য ভাবে অ্যাপয়েন্টমেন্ট বছরের বছর হয়ে যাবে। এখানে একটা ক্লাস যদি নিয়োগ করা হতো, তাহলে তো এখানে একজন বেকারত্ব কমতো এখানে। সেটা হলো না। উনি কি করলেন? ওনার মুখ্যমন্ত্রীও পাস করে দিচ্ছেন। আমি এটা বুঝতে পারছি না, মুখ্যমন্ত্রী কিসের মুখ্যমন্ত্রী? উনি ডক্টর প্রফেসর মুখ্যমন্ত্রী, ঠিক আছে, প্রশাসনিক মুখ্যমন্ত্রী নন উনি। প্রশাসন এভাবে চলতে পারে না, চলতে দেওয়া যায় না। এই গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এই গণতন্ত্রের যুবক যুবতীরাই আগামী দিনের ভবিষ্যৎ। দপ্তরগুলি খালি, দপ্তরগুলি গেলে পরে লোক পাওয়া যায় না, পরে লোক নেই, স্কুলে লোক টিচার নেই। এইগুলি যদি চলতে থাকে এই রাজ্যে, তাহলে মানুষের কোথায় যাবে? বেকাররা কোথায় গিয়ে কাজ করবে, কি করবে? কোনো কিছু তো করার কোনো ক্ষমতা নেই ওদের। এগুলি মুখ্যমন্ত্রী দেখা উচিত। মুখ্যমন্ত্রী বড় কেন্দ্রের কাছে যে আমার এই রাজ্যে চাকরি দরকার, আমার টাকা দেন। টাকা আসছে, টাকাগুলি কোথায় যাচ্ছে, কিসের বড় খাতে খরচা হচ্ছে, কোনো হিসাব নেই। আমরা আজ যখন দেখলাম ফায়ার সার্ভিসের চাকরি প্রত্যাশীরা যাদেরকে পুলিশ আটক করে পুলিশ লাইনে নিয়ে গেছে, ঠিক তাদের কথাগুলো সরকারের কাছে পৌঁছাতে চান, দপ্তর কর্তার কাছে পৌঁছাতে চান, অবশ্যই মন্ত্রীর কাছেও তারা তুলে ধরতে চান। নমস্কার, কি বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আমি একজন ফায়ারম্যান ক্যান্ডিডেট। আমি চাইতেছি যে আমাদের এই নিউজটা তাড়াতাড়ি যেন সম্পূর্ণ হয়। আর কিছু বক্তব্য আছে? হ্যাঁ, আর বক্তব্য আছে যে এটা যেন তাড়াতাড়ি শেষ হয়, কারণ আমাদের এজটা চলে যাচ্ছে। মানে সিএম স্যার আমাদের দিকে একটু দেখুক, আমরা এটা গভর্নমেন্টের কাছে একটু প্রত্যাশা করি। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি বলছি। হ্যালো, হ্যাঁ বলুন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ আমি বলছি যে আমাদের যে বেকারদের নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? আমরা বেকাররা আগেও অনেকবার ডেপুটেশন দিয়েছি, আজকেও সুষ্ঠুভাবে ডেপুটেশন গিয়েছি। আমরা কোনো উচ্ছৃঙ্খলও করিনি, আমরা কিছুই করিনি, আমাদেরকে পুলিশ উঠিয়ে নিয়ে চলে গেছে। এটা কি আপনি বলুন, আপনার দৃষ্টির ভঙ্গিতে কি দেখাচ্ছে এটা? আমরা ওখানে কোনো উচ্ছৃঙ্খলতা করতে যাইনি, আমরা রাস্তা অবরোধ করতে যাইনি। আমরা শুধু আমাদের যে প্রসেস হয়েছে, রিক্রুটমেন্ট হয়েছে ত্রিপুরা ফায়ার সার্ভিসে, আমরা এটা যাতে সুষ্ঠুভাবে মেরিট লিস্টটা পাবলিশ হয়, এটার জন্য আমরা গিয়েছি। এই আশা নিয়ে আমরা চাকরি প্রত্যাশীরা গিয়েছি, এটা দেখার জন্য যে আমাদের কবে নাগাদ দেবে বা আশ্বাস দেওয়ার জন্য আমরা গিয়েছি। বাট আমরা কিন্তু ওখানে বিফল হয়ে এসেছি, এবং আমাদের অনেক ক্যান্ডিডেটকে সকাল থেকে নিয়ে 12টা-1টার সময় নিয়ে গেছে, সন্ধ্যা 5টার সময় ছেড়েছে। এটা কি মানসিকতা? এভাবে বলে ত্রিপুরার বেকাররা কোথায় যাবে, কার দরবারে যাবে? আমরা তো সিএম স্যারের দরবারে যেতে হবে, কারণ আমাদের তো সিএম স্যারই ফায়ারের
যে মিনিস্টার তো সিএম স্যার নিজেই, তাহলে তো আমরা সিএম স্যারের কাছে যেতে হবে, না হলে ডাইরেক্টরের কাছে যেতে হবে। ডাইরেক্টরের কাছে আগেও অনেকবার গিয়েছি, ডাইরেক্টর স্যার বলেছে উপর থেকে না বললে কিছুই হবে না। আমরা অনেকজনের সাথে কথা বলেছি, কর্মীরা বলছে যে লোক স্বল্পতা নাকি ত্রিপুরা ফায়ার সার্ভিসে অনেক জায়গায় ডে শিফট দিলে নাইট শিফটে লোক থাকে না, নাইট শিফট দিলে থাকে না, কিন্তু ভ্যাকেন্সি যদি থাকে এই জায়গার মধ্যে তাহলে কেন লোক নিয়োগ করা হচ্ছে না? হ্যালো, হ্যাঁ, কথা বলুন, আপনার প্রতিক্রিয়া দিন। হ্যাঁ আমি বলছি যে আপনারা শুধু একটু এই যাদের পিএম কার্ড আমাদের বেকারদের দিকে দেখে ত্রিপুরার একটু দৃষ্টি আকর্ষণ করুক, কারণ ত্রিপুরার মধ্যে কোনো রিক্রুটমেন্ট ঠিক করে হচ্ছে না। আমরা যে 3 বছর ধরে আজকে বসে আছি শুধু একটাই আশায় যে ত্রিপুরা ফায়ার সার্ভিস দেবে দেবে দেবে, কিন্তু কখন দেবে? আমাদের যে বেকাররা অনেক ভাইরা আছে, বেকার ভাই যাদের এজ চলে যাচ্ছে, তারা এবার যদি না পায়, এই রিক্রুটমেন্টে যদি তারা জব না পায়, তাহলে তারা হয়তো আর কখনোই জবের মুখ দেখতে পাবে না, কারণ তাদের এজ চলে যাবে। তাহলে বলুন এই দৃষ্টিতে আমরা কি দেখছি? ত্রিপুরা কোথায় যাবে? ত্রিপুরার বেকার সংখ্যা দিন দিন বাড়ছে, প্রত্যেক বছর কতজন হাজার হাজার করে বেকারের সংখ্যা দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, বাট জবের ক্ষেত্রে কোনো কিছুই নেই। তাহলে তো আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে এসেছি, সবকিছু করছি, তাহলে পড়াশোনাও করতে হবে না, স্টুডেন্টদের সব বেকারই হবে। পড়াশোনা করেও কি লাভ? যদি জব না পাই, চাকরি ক্ষেত্রে যদি আমরা যদি সম্মান না পাই, চাকরি যদি না পাই, তাহলে আমাদের পড়াশোনা করে শিক্ষাগত যোগ্যতার কোনো দাম নেই ত্রিপুরার মধ্যে, এটাই দেখাচ্ছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি খয়েরপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। মানে এই সরকার তো একের পর এক চাকরির প্রক্রিয়া বাতিল করছে। কিছুদিন আগে দেখতে পেলাম জেল পুলিশ বাতিল হলো, ফায়ার সার্ভিস বাতিল হলো, আজকে আবার বাতিল হলো। কারণ এই সরকারটা আপনারাও জানেন, হয়তো বলেন না, আমরা যারা সাধারণ নাগরিক আছি, যারা গ্রামে গঞ্জে বাস করি, আমরা দেখতে পাই, কারণ জনগণের দ্বারা নির্বাচিত না, কারণ ছাপ্পা ভোটে নির্বাচিত। তারা জানে আমরা ক্ষমতা থাকলে আমাদের জনগণ লাগে না, সাধারণ অল্প অল্প কিছু দিয়ে মানুষকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন, যেগুলি দিয়ে মানুষের পেট ভরে না। হ্যাঁ, যারা ছাপ্পা ভোটে জয়ী হয় তারা তো ওই চাকরি দেবে না। কারণ আমরা এর আগে একটা সরকার দেখেছি, কারণ গ্রামে গঞ্জে একটা গরিব পরিবারের ঘরে সে তার যোগ্যতা অনুযায়ী চাকরি দিয়েছে, কিন্তু আমাদের ত্রিপুরার যে বেকার প্রচুর, গত 7 বছর চলছে সপ্তাহ সাত সপ্তাহ বিকাশের সরকারের, কিন্তু কি যে বিকাশ করছে ওরাই জানে, জনগণের কিন্তু উপকার হচ্ছে না। তাই আপনাদের মাধ্যমে ধরে তুলতে চাই, এদেরকে বলুন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন বেকারের দিকে দেখুক। কিছুদিন আগে দেখতে পারলেন এক পরীক্ষা নিয়ে একজন ছাত্র মারা গেল। আমাদের এত বড় ত্রিপুরা রাজ্য, এখানে ইন্টারভিউ নেওয়ার মতন কোনো জায়গা নেই, পাঠিয়ে দিলেন গুয়াহাটি। গরিব ঘরের পোলাপাইন মা বাবার কষ্ট করে লেখাপড়া করিয়েছে, কিন্তু এত দূরে যে গিয়ে সবার পক্ষে সম্ভব না, তারপরেও গেছে কিছু লোক, কিন্তু এই চাকরি আদৌ কি হবে? কারণ একের পর এক শুধু বাতিলই হচ্ছে। এই বলবো, আর কি বলবো, বলতে বলতে তো ওদের কথা শেষ হয় না। কারণ একবারে বলছি যে ওরা ছাপ্পা ভোটে জয়ী হয়। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি একজন ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট। হ্যালো, হ্যাঁ বলুন। আমার কথা কি শোনা যাচ্ছে? বলুন। আমি একজন ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট। আমাদের রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা এসেছিল স্যার সেপ্টেম্বর 10 তারিখে, সেপ্টেম্বর 2021-এ। তারপর আমাদের ফিজিক্যাল হয়েছিল নভেম্বর মাসে 2022 সালে।
রিটেন এক্সাম হয়েছিল স্যার জানুয়ারি 28 তারিখে 2024 সালে। এখন পর্যন্ত স্যার আমাদের কোনো আনসার কি দেওয়া হয়নি, কোনো আপডেট দেওয়া হয়নি। অন্যান্য এক্সামে আমরা দেখেছি স্যার, আমি অন্যান্য এক্সামও দিয়েছি টিপিএসসি, সেখানে 10 থেকে 15 দিনের মাথায় আনসার কি দেওয়া হয়। আমাদের ত্রিপুরা পুলিশের এখন পর্যন্ত স্যার কোনো আনসার কি দেওয়া হয়নি। আমরা টেনশনে আছি আদৌ রিক্রুটমেন্টটা হবে কি হবে না। তার জন্য স্যার আমরা এই গত 10 তারিখে আমরা চেয়ারম্যান স্যারের সাথে গিয়ে কথা বলেছি। উনি বলেছেন আমাদের আগামী জুলাই মাসের ফার্স্ট উইকের ভিতরে কিছু একটা হবে, মানে এমন ভাবে উনি কথা বলেছেন কিছু একটা হবে। আদৌ হবে কি হবে না এটা আমরা জানি না। আমরা স্যার এক আশান্তি বসে আছি, আমরা ইউনিফর্ম পরবো, কিন্তু একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করতে যদি 2021 থেকে 2024 সাল হয়ে গেছে স্যার, এখন পর্যন্ত আমাদের রিটেন এক্সামের রেজাল্টও পর্যন্ত দেওয়া হয়নি। তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা আমাদের পক্ষ থেকে সিএম স্যারের কাছে একটু প্রশ্ন করবেন এই রিক্রুটমেন্ট গুলো আদৌ কি হবে কি হবে না। না হলে তো স্যার আমরা অন্য কিছু ট্রাই করতাম, অন্য কিছুতে আমরা চলে যেতাম, কিন্তু পারছি না স্যার। এই রিক্রুটমেন্টটা কবে হবে না হবে, কবে আনসার দিয়ে দিবে, তারপর আবার বাইরে গেলে চলে আসতে হবে, এসে এক্সাম দিতে হবে, আমরা অনেক চিন্তায় আছি স্যার। আমি এই ছোবা, আমি আর অন্য কোনো এক্সাম দিতে পারবো না, ত্রিপুরাতেও না, সেন্ট্রালেও না। তো এটাই বলতে চাচ্ছি, আমরা ইউনিফর্ম পরবো করে একটা স্বপ্ন দেখেছিলাম স্যার। এই স্বপ্নটা কবে বাস্তবায়িত হবে সেটাও আমি একটু বলতে পারছি না। আদৌ কি হবে কি হবে না। ইভেন স্যার আমরা জেল পরীক্ষা দেখেছিলাম, ওটাও 2022 সালে হয়েছিল ফিজিক্যাল। আমাদের কাছে কোনো প্রমাণ নেই স্যার, এমন ফিজিক্যাল দিয়েছি সেখানে কোনো প্রমাণ নেই আমাদের কাছে। ত্রিপুরা পুলিশে ভাগ্যক্রমে আমাদের টোকেন নাম্বার দিয়েছে, প্লাস সিনিয়রে দিয়েছে, কিন্তু জেল পুলিশে আমাদের কাছে কোনো টোকেন নাম্বার নেই, কোনো কিছু নেই। আদৌ জেল পুলিশটা হবে কি হবে না, অনেকেই তথ্য। আমি নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আজকে আপনারা যে বেকারদের নিয়ে প্রোগ্রাম করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ টিভি24কে। আমি 2022 সালে একজন ক্যাট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তো বেকার যন্ত্রণা আমরাও ভুগছি। আমরাও বিগত 2022 সালে পরীক্ষা দিয়েছিলাম, তারপর রেজাল্ট ঘোষণা করেছে, কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ করেনি। আমাদের প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রী স্যারের কাছে, যে যদি লোক নিয়োগ করতে নাই হয় বা না চায়, তাহলে এই পরীক্ষাগুলো কেন নেওয়া হয়? না নিলেই পারে, আমাদেরকে কেন বিরক্ত করছে? লোকের প্রয়োজন, তার জন্যই না এই নোটিফিকেশন জারি করে পরীক্ষা নেওয়া হচ্ছে। আমরা পরীক্ষাতে বসছি, বছরের পর বছর চলে যাচ্ছে, কোনো রেজাল্ট মানে আমাদের নিয়োগ করছে না। হ্যাঁ, দুর্ভোগ পোয়াতে হচ্ছে। দপ্তরে গেলে বলে মন্ত্রীদের সঙ্গে দেখা করতে, মন্ত্রীরা গেলে বললে দপ্তরের সঙ্গে দেখা করতে। এই ধরনের একটা টালবাহানা চলছে আজকে দীর্ঘ কয়েক বছর ধরে। আর মুখ্যমন্ত্রী যেহেতু উনি দপ্তর সামলাতে পারেন না, উনি কেন এই দপ্তরগুলি নিয়ে বসে আছেন, এতগুলো দপ্তর? আর ওনার সঙ্গে দেখা করার তো কোনো সুযোগই নেই। যখন আমরা দেখা করতে যাই পুলিশ মিলিয়ে দেয়। তাই বর্তমানে এই পরিস্থিতি দাঁড়িয়ে আমরা যারা বেকাররা আছি, আমরা যারা ক্যাট কোয়ালিফাইড যারা বেকাররা আছি, আমরা কোথায় যাব সেটা ভেবে উঠতে পারছি না। আর আগামী দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে সেটা মানে ত্রিপুরার যে মানুষ ভালোভাবেই জানে, যারা গার্ডিয়ান আছে, অভিভাবক অভিভাবিকা আছে, তারা ভালোভাবে জানে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। তাই মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনুরোধ রাখবো, আপনি বিভিন্ন রাজ্যে ঘোরাঘুরি করে শপথ নিচ্ছেন, আপনি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, আপনি এই রাজ্য থেকে এই রাজ্য মানে চলে বেড়াচ্ছেন। আর ত্রিপুরা রাজ্যে যে বেকাররা, এই যে এখন মানে কিছুদিন আগে দেখলাম সমীক্ষায় প্রকাশ পেয়েছে 3য় নম্বর স্থানে বেকারদের মানে মানে কি বলবো স্থানে এসেছে ত্রিপুরা। তাই ত্রিপুরার দিকে আপনি নজর দেন। যারা বেকাররা আছে তারা এখন খুবই ফুসছে। আপনি যদি বেকারের খুবই পড়েন তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক সমস্যায় পড়তে হবে। কারণ বেকারের জ্বালা যারা বেকার তারাই বুঝে। তাই মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের যে সমস্যা, যারা আমরা ক্যাট কোয়ালিফাইড, আমরা শুধুমাত্র 300 থেকে কম সংখ্যক হবে, আমাদেরকে অতি সত্ত্বর যাতে নিয়োগ করা হয়, এটাই আমাদের মানে অনুরোধ থাকবে মুখ্যমন্ত্রী স্যারের কাছে। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ বলুন।
দেখুন, আরএসএস যেভাবে দেশটাকে পরিচালনা করছিল, যে উদ্দেশ্যে, আমি কিন্তু আপনাকে বহুদিন বলছিলাম যে তারা যে উদ্দেশ্যে রাষ্ট্রটারে এই প্রধানমন্ত্রী দিয়ে পরিচালনা করেছিল, অর্থ ব্যয় করে কয়েক লক্ষ ঘর, কয়েক কোটি ঘর দেওয়া, অর্থ ব্যয় 1.5 লক্ষ টাকার উপরে দিছে। তারপরে ধরেন এই চাল খাওয়া হয়েছে ফ্রি, সাবসিডি দেওয়া হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকার। এটি দিয়ে তারা চিন্তা ভাবনা ছিল যে রাষ্ট্রটারে এই সমস্ত কইরা যদি আমরা এই নির্বাচনে, দেশের নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠ পাই, তাহলে তারা রাষ্ট্র ব্যবস্থাটারে এমন অবস্থান নিয়ে লইলে, আরো দূর অবস্থান নিয়ে লইলে, কারণ রাষ্ট্রটা একদম খালি করে লাগছে। তখন তারা সংবিধান বাতিল করার লেগে চেষ্টা করে লইলে, তারা নিজেরা ধর্মের শাস্ত্রের মাধ্যমে রাষ্ট্র চালিয়ে লইলে, কেউ মুখ খুলতে পারলো নইলে হাজার হাজার মানুষ না খায় মারানোর প্ল্যান ছিল এই আরএসএস এর। এই কথাটা মানেন না মানেন এটা আপনারা ব্যাপার, আমি মানতে পারি। কারণ এইভাবে নরেন্দ্র মোদীও প্রধানমন্ত্রী যে হয়েছেন বা তার যে মন্ত্রিসভা, রাজ্যে, স্টেটে, তাদের ইনকামটা আছে। তারা কিন্তু ভবিষ্যৎটা চিন্তা করছে না যে ভবিষ্যৎটা কি হইব। আজকে ত্রিপুরা রাজ্যে দেখেন এই যে শত শত লক্ষ লক্ষ বেকার মন্ত্রীরা কি একটু ডর ভয়ে আছে যে আমরা মন্ত্রিত্ব ছাড়া দিয়ে যদি আমরা বাজেট না দেয়, বেকারে আমরা কোনো কিছু না করতে পারি, তাহলে ভবিষ্যতে আপনার উপরে ঝামেলা আইতে পারে। অতএব আমরা পদত্যাগ করি, একজনও পদত্যাগ করবো না। সবাই লোভের ভালো যে মানে পড়ে রয়েছে, তার তো ইনকাম আছে, তার মধ্যে আবার যা বাজেট এর মধ্যে সমস্ত দেখবেন প্রতিদিন প্রতি পেপারে উঠে এই টাকা গায়েব, ওই ডিপার্টমেন্টে টাকা গায়েব, ওই ডিপার্টমেন্টে টাকা গায়েব। রাষ্ট্রটা চালাতে গেলে আমরা যে সংসার চালাই, সংসারে টাকা পয়সা লাগে। তো আমার টাকা থাকলে আমি সেলারের ব্যবসা করাইতে পারবো, কাজ করতে পারবো, পুঁজি দিতে পারবো, কাজ করার লাগে। তো রাষ্ট্রটা তো একদম একদম বগলাবাজি করে দিছে। কে আপনি হইব না কেন? হাজার হাজার কোটি টাকা রাম মন্দিরের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, এই ভোট দখলের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। এইগুলো ধীরে ধীরে করলে হইল নইলে আজকে বেকার বুদ্ধিমান লোকেরা যদি কাজকর্ম দিত, রাষ্ট্র ডেভেলপ তো হইতো। আগে যে মানুষের চাকরি করছে, অজস্র চাকরি করছে, রাষ্ট্রটা উচ্চের দিকে গেছে না? হাজার হাজার পরিবার স্বনির্ভর হয়েছে। আমরা চাকরি করেছি, আমরা সংসারটা আপাতত স্বনির্ভর করে তুলছিলাম। এখন যে পরিস্থিতি চলছে, জিনিসপত্রের দাম, এই পেনশনের উপরে যারা আমরা আইছি, যাই কিছু পয়সা আমরা ইয়ে করছি, এগুলো তো মানে ওষুধ পত্রের জিনিসপত্রের দামে আমরা ব্যয় করে দিয়েছি। এখন আমরা সংসারে অশান্তি অনেক ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। একদিকে ছেলেরা বেকার। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা নমস্কার, বলছি PB24 নিউজকে প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের ফায়ারম্যান এবং ড্রাইভারের পোস্টগুলো নিয়ে আপনারা একটা অনুষ্ঠান করছেন। দাদা আমি একজন ফায়ারম্যানেরই একজন ক্যান্ডিডেট। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম যে স্যার 2022 দিকে 304 জন এবং 25 জন ফায়ারম্যান, 304 জন এবং ড্রাইভারের 25টা পোস্টের জন্য ত্রিপুরা গভর্নমেন্ট থেকে একটা নোটিফিকেশন জারি হয়েছিল, যার জন্য প্রসেসিং শুরু হয়েছিল। বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে বিভিন্ন ডেটে ফিজিক্যাল কমপ্লিট করা হয়। তারপরে যে নেক্সট প্রক্রিয়া ছিল ওইটা ছিল রিটেন এক্সাম, ওইটাও কমপ্লিট করা হয়। তারপরেই শুরু হয় মন্ত্রগতিতে এই নিয়োগ প্রক্রিয়া। প্রায় 1.5 বছর যাবত হয়ে গেছে আজকে। এখন পর্যন্ত যে 1796 জন ক্যান্ডিডেট ছিলাম আমরা, যারা রিটেন এক্সাম দিয়েছিলাম, কিন্তু ওদের কোনোই প্রসেসিং যে নেক্সট ভাইভা প্রসেস, ওইটার রেজাল্ট এখনো পর্যন্ত আজকে থেকে 1.5 বছর হয়ে গেছে। 1700 ক্যান্ডিডেটের খাতা কি 1.5 বছরের মধ্যে কমপ্লিট করা যায় না? খাতাটা দেখে মধ্যে তারপরে যে বাকি প্রসেস গুলো আছে ওইগুলোর জন্য আমরা বিভিন্ন দপ্তরে যাই, যেমন CMA জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে সেক্রেটারি হাউসে যাই, অ্যাপ্লিকেশন করি, কিন্তু কোনো রিপ্লাই আসে না। তার জন্য আমরা বিভিন্ন প্রায় আজ থেকে 2-3 মাস আগেও একবার গিয়েছিলাম আমরা ডিরেক্টর অফিসে। তখন ওনারা বলেছেন যে লোক স্বল্পতা গভর্নমেন্টের অনেক আছে, প্রায় প্রত্যেক দিনই ডিপার্টমেন্ট থেকে অনেক মানুষ রিটায়ারমেন্টে যাচ্ছে, কিন্তু যে নেক্সট যে প্রসেসিংটা আছে ওইটাই কমপ্লিট করা হচ্ছে না। যার জন্য ডিরেক্টর স্যার বলেছিলেন যে
সকালে যদি নাইট শিফটের লোক থাকে তাহলে ডে শিফটে লোক থাকে না, লোক স্বল্পতায় ওনারাও গভর্নমেন্টকে বারে বারে জানিয়েছেন, মানিক শাহ স্যারকে। কিন্তু এই যে প্রসেসটা এতদিন ধরে চলছে, ওটা কি স্যার অতি দ্রুত প্রক্রিয়ায় এর মধ্যে কমপ্লিট করা কি প্রসেস করা কি গভর্নমেন্টের মনে হয় নাকি স্যার? আমরা যখন ইলেকশন ছিল তখন ওনার অনুরোধে আমরা কিন্তু এই বিজেপি গভর্নমেন্টকে আবার এনেছি। এই বেকারদের ভোটে কিন্তু উনি অনেক সিটে জিতেছিলেন স্যার। আমরা কি ওনার থেকে এই বাকি প্রসেসটার জন্য যে আমরা বেকাররা আছি ওই প্রসেসটা কি আমরা ওনার থেকে আশা করতে পারি না স্যার? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো দাদা, আমি টেট 2022 সালে টেট ক্যান্ডিডেট বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমাদের যে 2022 সালের যে পরীক্ষা হয়েছিল, টেট পরীক্ষা, টেট 1 এবং টেট 2, এটার এখনো কোনো কিছুই আমরা বুঝে উঠতে পারছি না যে রাজ্য সরকার কি আমাদেরকে আদৌ কি নিয়োগপত্র দিবে না দিবে না। এখন আপনাদের মাধ্যমে আমি একটাই আবেদন জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা দ্রুত সমাধান করে আমরা আশা রাখছি যে পুজোর আগে আমাদের নিয়োগপত্র পাবো আমরা। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। আজকের এই যে বেকারদের নিয়ে যে অনুষ্ঠানটা মানে খুবই হৃদয়জনক ঘটনা। আমরা প্রত্যেক সময় যখন আমরা নির্বাচন আসে তখন আমরা নেতা মন্ত্রীদের মুখ থেকে শুধু বেকারদের নিয়ে আলোচনা আমরা শুনি। বিগত 2টা বছর বিধানসভা নির্বাচন চলে গেল, মাননীয় মুখ্যমন্ত্রী 2 জন পাল্টাইলো। হ্যাঁ, প্রত্যেক মানে এত ভালো ভালো কথা নির্বাচনের আগে বেকারদের নিয়ে ভাববে, বছরে 50,000 চাকরি, কিন্তু এই চেয়ারে বসার পর দেখা গেল ওনাদের যে আগের অর্থমন্ত্রী জিষ্ণুদেব বর্মা বলেছিল ত্রিপুরার লোক সংখ্যা অনুযায়ী নাকি চাকরি বেশি রয়ে গেছে। তো এটার প্রতিফল আজকে আমরা দেখতে পেলাম। সকালবেলা থেকে বিভিন্ন এক্সামের নোটিশ বাতিল হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন দপ্তর খালি। প্রত্যেক দিন এমন ভাবে রিটায়ার হচ্ছে প্রত্যেকের ডিপার্টমেন্টের জবাব ছাড়া। যদি আরটিআই দিয়ে চেকিং করা হয় সঠিক উত্তর দেয় না। আমি 2-3 বার অ্যাপ্লাই করেছি, সঠিক উত্তর দেয় না। শুধু শিক্ষা দপ্তরের কথা আমি বলছি আপনার, অন্য দপ্তর স্বাস্থ্য দপ্তর আছে, কিন্তু শিক্ষা দপ্তরের কথা আমি বলছি। জাতির মেরুদণ্ড আমরা বলে আখ্যায়িত করি, আসলে জাতির মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে শিক্ষা দপ্তর এবং মাননীয় সরকার মহোদয়রা এখন যারা চেয়ারে বসে আছে। 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল 35,000-এর উপর পরীক্ষা দিয়ে শুধু 361 জন। 361 জনের থেকে এখন আবার টেট 1-এ যারা দিয়ে তাদের থেকে বাদ দিয়ে ধরেন না বাছাই করে আদলে গেলে 300 ধরে নিলাম। 300 জনকে আজকে 2 বছর বসিয়ে রাখলো সরকার, চাকরি দিতে পারছে না। আর আপনাদের এই নিউজের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাই যে সাউন্ড বক্সের মাধ্যমে স্কুলের শিক্ষকতা করছে, মানে মাস্টার নেই, সাউন্ড বক্স দিয়ে স্কুলের শিক্ষকতা প্রদান করছে স্টুডেন্টদের। কিছুদিন আগে দেখলাম মাস্টার ঘুমাচ্ছে, শিক্ষক নেই, স্টুডেন্টরা যার জয় শ্রীরাম বলছে। আসলে তো আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমনই হওয়া উচিত তাদের মতে যারা এখন বর্তমানে সরকার আছে। 2-3 বার ডিপার্টমেন্টের সঙ্গে আধিকারিকের সঙ্গে দেখা করার পরও সদুত্তর পাওয়া গেল না। আসলে আমাদের ত্রিপুরা রাজ্যের বেকারদের ভাগ্যে খুব খারাপ ভাগ্যটা। এত ভাবে আদর যত্ন তেল মালিশ দিয়ে 23-এ নির্বাচন করিয়ে চলো পাল্টাই বলে কত কিছু স্লোগান দিয়ে আনলো, তেল মেখে এখন তেল মাখার ফলটা বের হচ্ছে। গেছে কালকে জেল পুলিশের জন্য গেল, অ্যারেস্ট হলো। আগামী দিনে এই বেকাররা যাবে তারাও অ্যারেস্ট হবে। মানে সরকারের এখন কাজ হলো যে আন্দোলন করবে তাকে জেলে বড়, আন্দোলন করা যাবে না, নিজেদের অধিকার নিয়ে কোনো কথা বলা যাবে না এই সরকারের আমলে।
এটাই তাদের কথা, শেষ কথা। কিন্তু আগামী দিনে জবাব দেবে, যেমন এবার সেন্ট্রালে জবাব হয়েছে, কিছুটা চেহারা নড়াচড়া হয়েছে চেহারটা, এমনই হবে আগামী দিনে। যতটুকুলি নির্বাচন আসবে তাই গেলে বেকাররা কি কম ভাবিছে? সরকার প্রচুর বেকার আছে, সবাই একত্রিত হবে। এখন প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, গ্রুপে বেকাররা একত্রিত হয়ে সরকারকে কিভাবে সম্মুখীন করা যায় সরকারের, এটাই এখন চিন্তা ভাবনা আমাদের বেকারদের। আমি নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, গুড ইভিনিং। হ্যাঁ বলুন। আমি সাউথ বিজানিয়া থেকে বলতেছি। হ্যাঁ বলুন। তো আজকে নিউজ, হ্যালো বলুন, কথা শোনা যাচ্ছে। আপনি কথা বলুন, আপনার কথা শোনা যাচ্ছে। আজকে নিউজটা দেখলাম, অনেক খুব ত্রিপুরার জন্য অনেক দুর্ভাগ্য বিষয়। সো আমি বলতে চাই, আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আপনি টিভির সাউন্ড বন্ধ করে সরাসরি কথা বলুন, প্রত্যেকে আপনার কথা শুনছেন। তো অ্যাকচুয়ালি আমি মেডিকেল স্টুডেন্ট এন্ড আমাদের মেডিকেল খুব দুর্বলতা, এন্ড একজন আমাদের হেলথ মিনিস্টার ডক্টর। সো হেলথের এত পরিস্থিতি খারাপ, সো এত হেলথের এত খারাপ লাইক কিছু বলার মতো কিছু আনসার নাই। এন্ড যেহেতু জিবির মধ্যে এত ভালো ভালো নমস্কার, কে বলছেন? বলছিলাম আজকে আপনাদের ক্যাপশনটা খুবই সুন্দর, যার জন্য পিবি24 কে ধন্যবাদ। বলছেন চাকরি নেই, নিয়োগ প্রক্রিয়া বাতিল। সেই অপশনটা প্রথমে আমাকে বলতে হয় যে সামনে একটা নির্বাচন যে গেল নির্বাচনটা, সেই নির্বাচনে কিন্তু বোঝা গেছে না যে ত্রিপুরাতে চাকরি নেই। ত্রিপুরাতে তারা বলেছিল কি কয় বছরে 50,000 চাকরি, তারপরে যাবতীয় অনেক ওই চাকরির কথা, যেহেতু অন্য কথাটা বলবো না, এরকম ধরনের টুপ দিয়েছিল, যার জন্য বিজেপি গভর্নমেন্টটা ত্রিপুরাতে এসেছে। কিন্তু দেখা গেল যে 5 বছর পরে আবার বিজেপি সরকারে আবার আসলো, চাকরি কিন্তু দেয় নাই। বছরে 50,000 টিকা আর মহিলা কোনো কিছুই দেয় নাই। যেটা দিয়েছে একদম নগণ্য, উত্তীর্ণ, একদম সামান্যতম, যেটা অঙ্কে বলে ত্রিপুরার যে 1% মানুষ পাইছে কিনা সন্দেহ আছে। ত্রিপুরার যে 6 লক্ষ বেকার আছে, সবার কিভাবে বাঁচার চিন্তা এই গভর্নমেন্টটা কিন্তু করে নাই। তারপরেও কিন্তু তাদের ভোট দেখা গেল যে বিধানসভাতে এক এক এমএলএ 35,000, 40,000-এর মধ্যে 35,000 ভোটই তারা দিয়েছে। তাহলে তাদের তো কোনো দোষ নাই। কাম না করে যদি সেইরকম ভোট পা, তাহলে কাম কেন করতো? এরপরে দেখা গেল যে আবার বিধানসভাতে আগের যে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল বিপ্লব কুমার দেব, উনি তো সব প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। উনি 5 বছর চালাইতে পারলেন না, ওনাকে সরাই দিল। ইসের কেলেঙ্কারির কথা আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না। আবার উনি ভোটে দাঁড়াইলো, মানুষ একবার কি জানতে চাইছে যে আপনার এই কেলেঙ্কারি কি হলো, আপনি আবার এখানে আমাদের কাছে ভোটের জন্য আইছেন, আপনি কত বড় সাহস, আপনি আবার ভোটের জন্য আসবেন। কিন্তু সেই কথা বলেনি, না বলে কিন্তু আবার ওকে দেখা গেল যে 7 লক্ষ 6 লক্ষ এরকম ভোট ডিফারেন্স করে ওকে পাস করাই। তো যে দেখা গেল যে ভোটে দেখা গেল সব তো বিজেপি ত্রিপুরার। তাহলে বিজেপির যারা করেন তাদের কিন্তু আমার মনে হয় চাকরি বাকরির দরকার লাগেনি, কারণ তারা লুটে পেটে খাইতে পারেন। বিভিন্নখানে দাদার জুলুম করছেন শুনতে আসছি, বিভিন্ন বাড়ি করে জুলুম করে যেটা খান এটাই মনে হয় তারা সারে, কারণ তারা চাকরি বাকরির দরকার লাগে না। যদি দরকার লাগতো তাহলে তারা কিন্তু সেইভাবে ভোটটি তারা দিলেন না। হইলে তাহলে আপনাদের ক্যাপশনে যে সমস্ত ভোট ওরা পেয়েছে, ক্যাপশনে বোঝা গেছে না যে ওরা এই চাকরি বাকরি ত্রিপুরাতে দেয় নাই। ত্রিপুরা মানুষ সন্তুষ্ট, যার জন্য ওরা এরকম করছে। কেনই বা ওরা চাকরি দিবে? সেরকম তো সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি করছেন? প্রধানমন্ত্রী তো সমস্ত প্রাইভেটাইজেশনের দিকে চলছেন। একটা প্রধানমন্ত্রী যেভাবে চলেন ত্রিপুরা রাজ্যের, তো সেভাবেই চলবো। একটা ডাবল ইঞ্জিনের সরকার বলেছে ওরা, তাহলে
প্রথম ইঞ্জিনটা যেভাবে যায় দ্বিতীয় ইঞ্জিনটা এভাবেই যাইতো। তাহলে যেহেতু প্রধানমন্ত্রী না করেছেন যে চাকরি দিও না, তাহলে চাকরি দিব না। বেশ, উনি প্রাইভেটাইজেশন করতেন, বিভিন্ন দপ্তর প্রাইভেটের হাতে তুলে দিচ্ছেন। রেল। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, নমস্কার। আমি বিশালগড় থেকে বলছি। আমি দীর্ঘদিন ধরে এই বিজেপি পার্টির সাথে জড়িত। পার্টি করছি, তারপরও জেল পুলিশে অনেকদিন ধরেই আমি টিকে আছি, কিন্তু তারপরও আমি কোনো হেলদোল পাচ্ছি না। আমাদের মতো প্রচুর বেকাররা যারা বিজেপি পার্টি করেও এখন কোনো ভালো রেসপন্স পাচ্ছি না গভর্নমেন্ট থেকে। তো আমি শ্রদ্ধেয় মানিসা দিকে বলবো যে তোমাদের মাধ্যমে যে আমাদের জন্য কিছু একটা করার জন্য, না হলে তো দিন দিন বেকার খুব বাড়ছে। এতদিন তো বলেছে যে যোগ্যতা নিয়ে চাকরি হবে, এখন তো যোগ্যতা নিয়েও কোনো আশা পাচ্ছি না আমরা। তো আমরা এখন কোথায় যাব? নিরাশার পথে সবাই। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। দেখুন, আমি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তার মন্ত্রিসভাকে কোনো দোষ দেই না, কারণ মুখ্যমন্ত্রীর একটা চাকরি দেওয়ারও ক্ষমতা নেই, একটা কাজ করার ক্ষমতা নেই। সব দিল্লির আদেশের অপেক্ষায় থাকতে হবে, কারণ এখানে বামফ্রন্ট সরকার নাই। বামফ্রন্ট সরকারের কিন্তু স্বাধীনভাবে কাজ করার অধিকার ছিল, স্বাধীন কথাবার্তা বলার অধিকার ছিল। যেই কারণে ত্রিপুরা রাজ্যের চেহারাটা এরকম হয়েছে। আমরা চাকরি পেয়েছি, পেনশনে এসেছি। এই যে একটা অবস্থা, এটার জন্য একদম দিল্লি দায়ী, দিল্লি বিজেপি সরকার দায়ী, তারপরে দায়ী আমরা। কারণ আমরা, একটা কথা আছে বুঝলেন, যে কেউ নাচে 5 কষ্টে বস, কেউ নাচে 10, আর আমরা নাচি 50 বুদ্ধা বুদ্ধিয়া বিপুল বুড়ে। ত্রিপুরায় যে কাজ হয়েছে না, তার কোনো চিহ্ন আছে? বিপ্লব দেব এত বুড়ে দিতে, কাজে আমরারও দোষ আছে, আমরাও দায়ী। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো। নমস্কার, কি বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, প্রথমে PB24 কে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ PB24 প্রতিনিয়ত প্রতিদিন বেকারদের নিয়ে কথা বলছে। ত্রিপুরা রাজ্যের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি নিয়ে প্রতিনিয়ত PB24 কথা বলছে। তাই PB24 কে প্রথমেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয়টা খুবই খুবই একটি হতাশাজনক একটা বিষয় নিয়ে আজকে PB24 কে অনুষ্ঠান করতে হচ্ছে। দেখুন, বলছি যে বেকার সমস্যা যেই রয়েছে সেটা তো পুরোপুরি সমাধান করা সম্ভব নয়, কিন্তু সরকারের ইন্টেনশনটা কি সেটা দেখতে হবে। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকার পরিবর্তন হয়েছে প্রায় 6 বছর। 6 বছরের মধ্যে সরকার কতটুকু চাকরি দিয়েছে? তারা বলেছিল 50,000 চাকরি দেবে, কিন্তু কি হচ্ছে দেখা যাচ্ছে, তারা বলছে, এখন বলছে স্বনির্ভর হও, মুরগি পালন করো, হাঁস পালন করো, পানের দোকান খুলো। যখন ভোট আসে তখন কি তারা সেটা বলে? তারা তো তখন বলে চাকরি দেবো চাকরি দেবো, কিন্তু বাস্তবে তারা ভোটে জয়ী হয়ে এসে বলে মুরগি পালো, হাঁস পালো, পানের দোকান খোলো। এইভাবে বলে বলে বেকারদের নিয়ে তারা খেলছে। প্রতি বছর সরকারের একটা ক্যালেন্ডার ইয়ার করে নিক না, যে প্রতি বছর আমরা 2,000, 3,000, 4,000 করে চাকরি দেবো, তাহলেই তো হয়ে যায়। বেকারদের একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তারা
ছেড়ে দিচ্ছে। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? This call is now being recorded. হ্যাঁ, বলুন। হ্যাঁ, নমস্কার। টিভি-20 নিউজকে আমি নমস্কার প্রথমে জানাই। এই যে আমাদের যে বেকার যুবকরা যে হতাশা হয়ে পড়েছে, এখন দেখা গেল যে কোনো নোটিফিকেশন বের হলেই বলে প্রস্তুতি শুরু হচ্ছে, পাইপলাইনের মধ্যে আছে। পাইপলাইন থেকে কি বের হবে না? এইগুলোকে আবার নোটিফিকেশনে জারি করে ইন্টারভিউ প্রসেস শুরু করে পুরো প্রসেস কমপ্লিট করে তারপরে আবার বাতিল করে দিচ্ছে কেন? এটা তো বুঝতে পারলাম না। এটা তো একবার একটু সরকার গভর্নমেন্ট একটু দেখার একটু প্রয়োজন আছে এগুলো। তাহলে নোটিফিকেশন বের করলে তো কোনো লাভ নেই। নোটিফিকেশন বের করে বাতিল করে দেওয়ার জন্য কি বের করে, এটাই আমি একটু জানতে চাই আর কি। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলছিলাম যে দেখুন, যদি আপনার সমাধান 2-3টা কথা বলবো অবশ্য। মানুষ বিনা মানুষই সবকিছু করে, মানুষই সবকিছু জানা। আজকের থেকে ধরুন 6 বছর আগে বা 10 বছর আগে মানিক সরকার 10,300 চাকরি দিয়েছে, কিন্তু যখন বললো 50,000 চাকরি বৎসরে দেবে, বেকারদের মা বাপরা পাগল হয়ে গেল। যাক, 50,000 চাকরি তো পাবে, লোভে দিল। কিন্তু চাকরি তো হয় না। ওখানে দেখা যাচ্ছে যে বেকারদেরকে অ্যারেস্ট করে নিয়ে জায়গা রাখছে। চাকরি তো ওদের মা বাপে কিরম জায়গা দিয়েছে, ওরা মা বাপই যা বেকারদেরকে চাকরি দেবে, তখন নিজেরা কামাই করে মা বাপ। আমরা একবার শুনি বামপন্থী ছাত্র যুব সংগঠনের তরফে আজ আগরতলায় কর্মসূচি সংগঠিত করে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেতৃত্ব। রাজ্যে গত 6 বছর যাবৎ বেকার বিরোধী, বেকার মারা নীতি নিয়ে বিজেপির নেতৃত্বে সরকারটা চলছে। আজকে ঘুম থেকে উঠেই ত্রিপুরার বিধানসভা 37টা পোস্টে নিয়োগের জন্য গ্রুপ সি গ্রুপ ডির বিজ্ঞপ্তি জারি করেছিল। বেকাররা পকেটে টাকা দিয়ে ফর্ম পূরণ করে, এই অ্যাপ্লিকেশন পূরণ করে আজকে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে অ্যাসেম্বলি বাতিল করে দিয়েছেন। তারপর কিছুক্ষণ আগে টিপিএসসি 6টা পোস্টে টিআইটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে কিছুক্ষণ আগে একটা নোটিশ দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছেন। সরকার যখন একটা নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেন, তখন বিধানসভায় বসে কোনো মন্ত্রী হিন্দিতে, কোনো মন্ত্রী বাংলাতে ডাক ডোল পিটিয়ে এই বিকাশের প্রচার করেন, নিয়োগ করছেন। আর গোপনে নীরবে এই নিয়োগ প্রক্রিয়া কিছুদিন পর বাতিল করে দেন। আমাদের ধারণা যে বিধানসভায় যে 37টা পোস্টে নিয়োগের জন্য লক্ষ লক্ষ টাকা সংগৃহীত হয়েছে, বেকারের পকেটের টাকা নিয়োগে পূরণ করতে গিয়ে জমা দিয়েছেন। এখন সরকার যদি টাকা রোজগারের জন্য প্রতারণার রাস্তা বেকারদের সামনে ফাঁদ পেতে দেন, ভয়ঙ্কর এই সরকার। আমরা বামপন্থী ছাত্র যুবরা দাবি করছি, রাজ্যের শিক্ষিত বেকাররা ঐক্যবদ্ধ হন। যেভাবে বেকারদের নিয়োগের প্রক্রিয়া বাতিল করছে, রাজ্যের বেকারদের দায়িত্ব নিতে হবে। এই সরকারকে আগামী দিনে বাতিল করতে হবে দ্রুত। কি চলছে? ফায়ার সার্ভিসে বিজ্ঞপ্তি দিয়েছেন, নিয়োগ নেই। জেআরবিতে বিজ্ঞপ্তি দিয়েছেন, ইন্টারভিউ নিয়েছেন, নিয়োগ নেই। পুলিশের বিজ্ঞপ্তি দিয়েছেন, নিয়োগ নেই। জেল পুলিশের বিজ্ঞপ্তি দিয়েছেন, নিয়োগ নেই। ফলে এই যে বিজ্ঞপ্তি জারি করছেন রিক্রুটমেন্টের, আর তার কোনো খবর নেই। ফলে বেকার মারা নীতি, বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ প্রক্রিয়া মারার প্রশ্নে সরকার যে গুরুতর অন্যায় করছেন, বেকার বিরোধী নীতি করছেন, তার নিন্দা আমরা জানাচ্ছি। এবং আমরা খবর পাচ্ছি এই যে সরাসরি সরকারি দপ্তরে সরকারি নিয়োগ, এটাকে বেসরকারিভাবে কোনো পরীক্ষা ছাড়া, কোনো ইন্টারভিউ ছাড়া আউটসোর্সিংয়ে কীভাবে নিয়োগ করা যায়, নিজের ঘরের ছেলেদের
বেআইনি বাঁকা পথে আউটসোর্সিংয়ের নাম করে বিনা ইন্টারভিউতে কীভাবে নিয়োগ করা যায় তার জন্য অ্যাসেম্বলিতে এই প্রক্রিয়া বাতিল করেছেন। আমরা তার নিন্দা জানিয়ে বেকারের কাজের দাবিতে আমরা এই মিছিল সংগঠিত করছি। মতন তারপর একজনের কাছে পাশে আছে চমন চক্রবর্তী। বিজেপি এমন কোনোদিন ভুল কাজ করবে না, এটাই আর কি বলার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, প্রথমেই টিভি24 কে একটু ধন্যবাদ জানাচ্ছি আজকে এই বেকারের বিষয় নিয়ে কথা বলার জন্য। আমিও অ্যাকচুয়ালি ত্রিপুরা রাজ্যের বর্তমান সময়ের একজন বেকারই বলছি। আমি আজকে একটা বিষয় দেখে খুবই আচমকিত হলাম যে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে দেখলাম যে আমাদের রাজ্যে বেকার তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে। আমি প্রথমেই বলতে চাই যে এই রাজ্যের যে সর্বজ্ঞানী, ঠিক আছে, সর্বজ্ঞানী বলতে হয় ওনাকে, কারণ উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে রেখেছেন, হোম মিনিস্টারের দায়িত্ব নিয়ে রেখেছেন, শিক্ষা মন্ত্রীর দায়িত্ব নিয়ে রেখেছেন, হেলথ মিনিস্টারের দায়িত্ব নিয়ে রেখেছেন, কারণ উনি তাছাড়া পিডব্লিউডি দপ্তর আরো কি দপ্তর আমি নিজেও বলতে পারবো। এতগুলি দপ্তর নিয়ে, ঠিক আছে, উনি অনেকটা ডক্টর প্রফেসর, ঠিক আছে, মানছি উনি অনেকটা জ্ঞানী মানুষ, এতগুলি দপ্তর নিয়ে উনি এই রাজ্যে সেই রাজ্যে শপথ গ্রহণে ঘুরে বেড়াচ্ছেন, অথচ এই রাজ্যের বেকাররা হাই উতাস করছে এবং বেকারের স্থান তৃতীয় স্থানে পৌঁছে গেছে। উনি কি অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরা রাজ্যকে এই বেকারের দিক থেকে প্রথম সারিতে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা নিয়ে কি এই 2023 সালে ইলেকশনে নেমেছিলেন কিনা আমি সেটা জানতে চাই। অ্যাকচুয়ালি এইরকম ভাবে যদি হতে থাকে তাহলে কিভাবে চলবে? এতগুলি দপ্তর নিয়ে আপনি কোনো কিছু নিয়োগ করছেন না। দেখতে পেলাম যে প্রথমে আমরা বেকাররা, প্রথম সত্যি কথা বলতে আমি একজন বেকার হিসেবে আমিও বিজেপির একজন সমর্থক এখনো বর্তমানে আছি, কিন্তু আমরা প্রথম ভেবেছিলাম যে যখন 2022 সনে তারা কতগুলি প্রসেস একসাথে মানে 6 মাসের মধ্যে দেখলাম কমপ্লিট করে দিয়েছিল, খুবই ভালো লাগছে। তার মধ্যে আছে যেমন ফায়ার সার্ভিস বলুন, ত্রিপুরা পুলিশ বলুন, তারপরে এই কিছু কিছু জেল পুলিশ বলুন, তারপরে টেট পরীক্ষা দেখলাম 2 মাসের মধ্যে নোটিফিকেশন দিয়ে এক্সাম পর্যন্ত কন্ডাক্ট করে নিয়েছে। তখন ভাবলাম যে মানিক সাহা উনি যে মুখ্যমন্ত্রী হলে মনে হয় আমাদের রাজ্যের জন্য খুবই একটা ভালো হবে, কারণ উনি যদি 2023 সনে আসেন তাহলে মনে হয় আসার পর আমরা অতি সত্বর মানে আমাদের রিক্রুটমেন্ট গুলি হয়ে যাবে এবং রাজ্যের বেকাররা জব পাবে। কিন্তু আমরা এখন সত্যি অনেকটা আচমকিত হয়ে গেলাম, আমরা কি সত্যি কি মানে ঠকে গেলাম নাকি ওনাকে মানে সাপোর্ট করে। আর কিছু কিছু মানুষরা বলছেন, ঠিক আছে, ওনাদের তো আমি বলছি, ওনাদের তো আমি ডিনাই করবো না যে আমরা তারপরেও কেন বিজেপিকে জিতাচ্ছি, ঠিক আছে, আমরাও বিজেপিকে জিতাচ্ছি, আমিও নিজেও 2023 সনে বিজেপিকে ভোট দিয়েছি, কিন্তু এই আমরা ঠকেছি, কিন্তু বারবার ঠকবো না। একটা কথা বলতে পারছি, 2018 সালে যখন বিজেপি এসেছিল তখন বিজেপি 50, তখন সিট সংখ্যা ছিল 46, এখন কমে 32 এসেছে, আগামীতে 32 না 33 সামথিং, আগামীতে 13 থাকবেই না সন্দেহ আছে, কারণ সবাই বুঝছে। তাই নিয়ে আপনি একজন বিজেপি কর্মী হিসেবে এবং একজন বেকার হিসেবে আমি মানিক শাহ, প্রফেসর ডক্টর মানিক শাহকে এটাই বলবো যে একটু দেখুন এই দিকে, বেকারের দিকে একটু সহনজরে দেখুন। বেকাররা অ্যাকচুয়ালি তা যদি না হয় আমি বলবো যে আগামী দিনে আর আসবে না। তাছাড়া আমি আরেকটা মানে এই রাজ্যের বেকারদের মানে একটাই কথা বলতে চাই যে শুনতে পাচ্ছি যে 6 লক্ষ বেকার, 7 লক্ষ বেকার, বেকারদেরকে বলবো যে একটা কথাই বলতে চাই যে দেখুন ছোট ছোট জলবিন্দু নিয়েই অনেকগুলি বৃষ্টি হয়ে দেশকে ভাসিয়ে দেয়। তা আপনারা বেকার সমস্ত একে একা লড়ে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, সেখানে নিয়ে যাচ্ছে, সকলে মিলে একত্রিত হল। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি রাহুল চৌধুরী আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন।
হ্যাঁ দাদা, আমি একজন ত্রিপুরা পুলিশ এবং জেল পুলিশ দুটোটার মধ্যেই সিলেক্ট হওয়া ক্যান্ডিডেট। হ্যাঁ বলুন। ঠিক আছে, আমার আমার বয়সটা এখন, আমি পার্সোনালি আমার কথা বলছি, আমার মতো আরো অনেক যুবক আছে যে ত্রিপুরার মধ্যে বেকার। তো পার্সোনালি আমার বয়স হয়েছে এখন 25 বছর। গত 2017-তেও আমি ত্রিপুরা পুলিশে সিলেক্ট হয়েছিলাম। সিলেক্ট হওয়ার পরে যখন বিজেপি সরকার এসেছে তখন তারা বলল যে না, আগে যা যা হয়েছে সিপিএম আমলে তারা কোনো না কোনো বাহানা করে এটা রিকোয়ারমেন্ট গুলা ক্যান্সেল করে দিয়েছে। তারপরে এত বছর ধরে কোনো রিকোয়ারমেন্ট হয় না ত্রিপুরাতে ভালো করে। তো এখন যাই, ত্রিপুরাতে কিছু ইন্টারভিউ নিয়েছে। 2021-এর সেপ্টেম্বরের মাসে ছিল ত্রিপুরা পুলিশের নোটিফিকেশনটা যে বাইরে হয়েছে যে ত্রিপুরা পুলিশের কনস্টেবলে রিকোয়ারমেন্ট করবে। তারপর 2022-এ আমরা ডিসেম্বর মাসে ইন্টারভিউ দিয়েছি। ইন্টারভিউ দেওয়ার পর প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে, কোনো খোঁজ খবর নেই। তারপরে যখন ইলেকশনটা কাছে এসে, ইলেকশনের আগে তারা কি করেছে, বললো যে এক্সাম হবে জানুয়ারি মাসে। তো জানুয়ারি মাসে আমরা এক্সাম দিয়েছি। দেওয়ার পরে খুব ভালো সুস্থভাবে ইলেকশনও হলো, তাদেরকে ভোটও দেওয়া হলো। সবাই জানে যে তাদেরকে ভোটটা দিলে হয়তোবা আমরা চাকরিটা পাবো, মানে সবার মনে যে ধারণাটা, তো আমরা হয়তোবা আমরা চাকরিটা পাবো, তো আমরা ওদেরকে ভোটটা দিই। তারপর আমরা যখন ওদেরকে ভোটটা দিলাম, তারা মানে এইসব দিকে কোনো কেয়ারই নেই তারা আজকে প্রায় 2 বছরের উপরে হয়েছে। অন্য স্টেটও পুলিশের রিকোয়ারমেন্ট হচ্ছে, তারা 1 বছরের মধ্যে সবকিছু কমপ্লিট করেনি। ঠিক আছে, আমার সেদিক থেকে রাজ্যের বেকারদের জন্য কি হবে, আগামী দিনে কি পরিকল্পনা থাকে, সরকার কি উদ্যোগ গ্রহণ করবে, আগের দিন মন্ত্রিসভার বৈঠকই বা কি সিদ্ধান্ত হলো তা সময় বলবে। আপনারা প্রতিদিন নানা বিষয়ের সঙ্গে যেমন এই আজকের বিষয় নিয়ে কথা বলেছেন, ঠিক তেমনি আগামী দিনে বেকারদের জন্য কি ভাবনা সেগুলোও তুলে ধরবেন। প্রতিদিন রাত 9টায় লাইভ অনুষ্ঠানে আপনারা কথা বলবেন, তার পাশাপাশি রাত 10টায় শুভরাত্রি অনুষ্ঠানে আপনারা কথা বলবেন। যে বিষয়ে ভাবনা থাকবে সেখানে শেয়ার করবেন আপনাদের মতামত। আজ এই পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।